ABC News, HD Live. যাদের রেশন কার্ড নাই, জব কার্ড নাই, তাদেরও অতি সত্বর রেশন কার্ড, জব কার্ড দিয়ে তারা যাতে কাজকর্ম করতে পারে, কারণ তাদের এই আর্থিক অবস্থা দিক থেকে সবচেয়ে বেশি শোষণীয় অবস্থার মধ্যে আছে। কাজে তাদেরকে তাৎক্ষণিক জব কার্ড এবং রেশন কার্ড দেওয়ার বন্দোবস্ত যাতে করা হয়। এছাড়া আমরা বলছি যে এই সময়টার মধ্যে জুমিয়া এবং জুম চাষি এবং যারা কৃষিজীবী বংশের মানুষ, এমনিতে এই লকডাউনের ফলে সার ঠিকমতো আসছে না, বীজ ঠিকমতো পাওয়া যাচ্ছে না, ওষুধ ঠিকমতো পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে সরকারি যাতে আসলে এই ধান উৎপাদন যদি না করা যেতে পারে, মানে আপনার ফলন যদি সময় মতো ঠিক মতো উন্নত ধরনের ফলন যদি না করা যেতে পারে, আমাদের দেশে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, খাদ্যাভাব সেখানে তৈরি হবে। সেই ক্ষেত্রে এক্ষুনি যাতে সার, বীজ, আপনার যত মানে ওষুধপত্র থেকে আরম্ভ করে প্রয়োজনীয় যে সমস্ত ইকুইপমেন্ট কৃষিকাজের জন্য, এগুলি যাতে বিনা পয়সায় যাতে সরকার যাতে এগুলি দায়িত্ব নিয়ে যাতে কৃষিকাজে সাহায্য করেন। এটা না করতে পারলে আসলে কৃষকদের ভয়ঙ্কর অবস্থা, এমনিতেই সারা দেশের মধ্যে আপনারা দেখছেন কৃষক কীভাবে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, এটা আরও ভয়ঙ্কর জায়গায় সেখানে চলে যাবে। এছাড়া আমরা যেটা বলছি যে যারা বিভিন্ন বাইরের বিভিন্ন কাজের জন্য বা লেখাপড়ার জন্য হোক, চিকিৎসার জন্য হোক, এখনও অনেক লোক বাইরে রাজ্যের বাইরে আছে, তাদেরকে সরকারি খরচের জন্য নিয়ে আসার বন্দোবস্ত করতে হবে। তাদের সম্পূর্ণ সেখানে হোম কোয়ারেন্টাইন বলেন, গভর্নমেন্টের মানে কোয়ারেন্টাইনে বলেন, সেখানে সরকারি খরচে যাতে তাদের রাখার ব্যবস্থা করা হয়। আমরা দেখছি যে যেখানে হোম কোয়ারেন্টাইন রাখার বন্দোবস্ত করা হচ্ছে, কোনো ধরনের সাহায্য সেখানে করা হচ্ছে না। কিন্তু কোনো কোনো রাজ্যে আমরা লক্ষ্য করলাম যারা হোম কোয়ারেন্টাইন থাকছে 14 দিনে তাদেরকে 2000 টাকা করে সাহায্য করছে, মেঘালয়ে তাদের থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত করছে, কিন্তু আমাদের রাজ্যে একটা টাকাও সাহায্য করা হয়নি। এটা তো কোনোভাবেই হোম কোয়ারেন্টাইনে আছে, পরিবার চুক্তি আছে, এমনিতেই বাড়িতে গৃহবন্ধু অবস্থা আছে, ওদের রোজগারটা কী করে হবে, ওরা খাবেটা কী করে? কাজে সেক্ষেত্রে আমরা বলছি তাদেরকে যাতে সাহায্য করার ব্যবস্থা করা হয় এবং যারা আসে তাদের বিনা মানে সরকারি খরচে যাতে আনার বন্দোবস্ত যাতে করা হয়। এবং এছাড়া তাদের যারা বাইরে থেকে আসছে তাদের সকলকে যাতে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা যাতে করা হয় এবং কঠোরভাবে এই যে করোনা ভাইরাসের যে সমস্ত নিয়মাবলীর উপর থেকে এবং ভারত সরকার থেকে এবং আমাদের রাজ্য সরকার যে সমস্ত নিয়মাবলীগুলো জারি করেছে, এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষা করবার জন্য আমরা বলছি। এবং সর্বশেষ যে দাবিটা আমরা বলছি যে আসলে আমরা দেখছি এই লকডাউনের মধ্যেও শিল্পপতিদের, পুঁজিপতিদের কোটি কোটি টাকা সেখানে আপনার সার দেওয়ার ব্যবস্থা করছে, তাদের ঋণমুক্ত করছে। কিন্তু আমাদের দেশে এবং আমাদের রাজ্য যারা ক্ষুদ্র মানে যারা কৃষি লোন নিচ্ছে বা কৃষি কাজের জন্য লোন নিয়েছে বা অন্যান্য প্রাইভেট যে সমস্ত আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন বন্ধন, আশা, L&T, এগুলি তো রিজার্ভ ব্যাংকের তত্ত্বাবধানেই এগুলি চলছে। কাজেই আমাদের দাবি হচ্ছে যারা বন্ধন, আশা, L&T সহ বিভিন্ন মাইক্রো ফাইন্যান্সে আর মানে রিজার্ভ ব্যাংকের তত্ত্বাবধানে যে সমস্ত ব্যাংকগুলি চলছে তাতে অ্যাফিলিয়েশনে, তাদের ক্ষেত্রেও যাতে তাদেরও ঋণমুক্ত করার বন্দোবস্ত যাতে করা হয়। কারণ না হলেও পরে সাধারণ শ্রমজীবী বংশের মানুষ, গরিব বংশের মানুষ এই ঋণে মানে ভয়ঙ্কর অবস্থায় সেখানে শিকার হচ্ছে এবং এমনিতেই সুদের উপর সুদ, চক্রবৃদ্ধি সুদে এমনিতেই ওরা অক্টোপাসের মতো জড়িয়ে পড়ছে। কাজে এর থেকে বাঁচানোর জন্য আমরা চাই তাদের ঋণ মকুব করা হোক। এই আমাদের এই 17 থেকে 24 জুন আমাদের লকডাউন মেনে যেখানে যে পর্যায়ে আছে সেই পর্যায়ে আমাদের আন্দোলন সেখানে সংগঠিত করার জন্য আমরা
বলেছি আমাদের আবেদন থাকবে আপনাদের মাধ্যমে সকল অংশের মানুষ এই আন্দোলনে, এটা শুধু গণমুক্তি পরিষদ দাবি না, এটা সাধারণ মানুষের দাবি, রাজ্যবাসীর দাবি, গরিব অংশের খেটে খাওয়া মানুষের দাবি। এই দাবিতে সকলকে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এছাড়া এই সময়টার মধ্যে আমরা লক্ষ্য করছি বিশেষ করে এডিসিতে 17ই মে পর সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে। এখন আমরা লক্ষ্য করলাম ঠিক আছে, যদিও সংবিধানে এটা ঠিক যে অ্যাডমিনিস্ট্রেটর না বসালেও পারত, কারণ এটা সংবিধানের মধ্যে আছে যদি দেশে কোনো ধরনের সেখানে বিপর্যয় ঘটে সেখানে যারা এক্সিস্টিং আছে তাদেরকে সেখানে 1 বছরের জন্য এক্সটেনশন করা যেতে পারে, সংবিধানের সংস্থানই আছে। যাই হোক এরপরে ওরা করলো না, ওরা প্রশাসক বসিয়েছে। ঠিক আছে, আমরা চাই প্রশাসক ঠিকঠাক মতোভাবে এডিসি এলাকা উন্নয়নমূলক কাজকর্ম যাতে করেন। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম বিশেষ করে বিভিন্ন জোনাল সাব জোনালগুলোতে বা এমনকি হেডকোয়ার্টারও বিজেপি আইপিএফটি বুথ, তারা সেখানে এই এডিসি প্রশাসক যিনি আছেন বা জোনাল সাব জোনালে যারা প্রশাসকের কাজ করছেন তাদের উপর প্রচণ্ডভাবে সেখানে হস্তক্ষেপ করবার চেষ্টা করছে। এবং কেউ কেউ দাবিও করছে যে জোনালের চেয়ারম্যান, সাব জোনালের চেয়ারম্যান যাতে আইপিএফটি থেকে যাতে করানো হয়, বিজেপি থেকে যাতে করানো হয়, এটা কোনোভাবেই এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, এটা একেবারে সম্পূর্ণ বেআইনি। যে অ্যাডমিনিস্ট্রেটর যেখানে বসে এসে সেখানে হেডকোয়ার্টারই যেখানে বসে এসে সেখানে জোনাল সাব জোনাল সেক্ষেত্রেও অ্যাডমিনিস্ট্রেটরই বসবে, প্রশাসক বসবে, কাজকর্ম হবে, কিন্তু কোনো ধরনের বাইরে থেকে রাষ্ট্রীয় হস্তক্ষেপ করা যেমন যাবে না, কিন্তু এগুলি করবার জন্য চেষ্টা করছে। এমনকি পতাকা লাগিয়ে বিজেপি একবার পতাকা লাগানোর চেষ্টা করছে, আইপিএফটি খুলে ফেলবার চেষ্টা করছে, যদিও এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু সেরকমভাবে জোনাল সাব জোনাল দখল করে সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ বেআইনি, এটা কোনোভাবে কাম্য না। শুধু তাই না, আমরা যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন ওনাকে আমাদের আবেদন থাকবে, অনুরোধ থাকবে, ভিলেজ কমিটি এটা তো নির্বাচিত, ভিলেজ কমিটিও সেখানে শুরু থেকেই যেমন কাজ করতে দিচ্ছে না। এখন যেহেতু প্রশাসক বসানো হয়েছে, প্রশাসকের দায়িত্ব হচ্ছে নির্বাচিত যে সংস্থা আছে এডিসি এলাকায় 587টা ভিলেজ কমিটি আছে, এর মধ্যে প্রায় 400 উপর আছে ভিলেজ কমিটি। এখনও যারা নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত সংস্থা আছে, কমিটি আছে, তারাও সেখানে ঠিকমতো কাজকর্ম করতে পারছে না। সেখানে বিজেপি আইপিএফটি মনোনীত তাদের চেয়ারম্যান মেম্বার করে ওরা জোর জবরদস্তি করে কাজ করবার চেষ্টা করছে। এটা সম্পূর্ণভাবে বেআইনি, এটা কোনোভাবেই কাম্য না। আমরা প্রশাসকের কাছে আবেদন করব যাতে এগুলো হস্তক্ষেপ করা হয় এবং তারা যাতে গ্রাম ভিলেজ কমিটি যাতে স্বাধীনভাবে যাতে তারা কাজকর্ম করতে পারে সেদিকটা দেখার জন্য আমাদের দাবি থাকবে। আজকে আমরা ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের তরফ থেকে আমাদের সামনে কিছু আন্দোলনের কর্মসূচি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা অবগত করতে চাইছি। আমরা আমাদের গত কিছুদিন আগে আমাদের কর্ম পরিষদে সংক্ষিপ্ত সভা হয় লকডাউন মানেই এবং এই করোনা ভাইরাসের সমস্ত নিয়ম কানুন মেনেই আমরা আমাদের সভাটা করি। সেখান থেকে কতগুলি সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। বিশেষ করে এই করোনা ভাইরাসের জন্য আজকে গোটা দেশের মধ্যে এবং আমাদের রাজ্যেও একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। একদিকে মহামারী করোনা ভাইরাস যেমন অস্বাভাবিকভাবে উদ্বেগজনকভাবে তার যে মাত্রাটা বাড়ছে, তেমনি আমাদের দেশ এবং রাজ্যে খেতে খাওয়া অংশের মানুষ, খ্যাত মজুর, দিন মজুর, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তারাও মহামারীর মতোই আর্থিক সংকটের দিক থেকে এক পর্যায়ে মহামারীর পর্যায়ে ওরাও
চলে যাচ্ছে। কাজে এর হাত থেকে বাঁচাবার জন্য আমরা এই সময়টার মধ্যে রাজ্য সরকারের কাছে, দেশের মানুষের সামনে, রাজ্যের মানুষের সামনে 7 দফা দাবি আমরা উপস্থিত করতে চাইছি, যে দাবির মাধ্যমে খানিকটা এই করোনা ভাইরাসকে যেমন আর্থিক দিক থেকে মোকাবেলা করা যাবে, তেমনি এই করোনা ভাইরাসের থেকেও খানিকটা এই সুযোগ সুবিধাগুলো যদি মানুষকে দেওয়া যেতে পারে, তাহলে এটাকেও আটকাতে অনেকটা সহায়ক ভূমিকা সেখানে নিতে পারে। তার জন্য 7 দফা দাবি অত্যন্ত জরুরি দাবি আমরা উপস্থিত দাবি করছি। এতে আমরা এই মাসেরই 17 জুন থেকে 24 জুন প্রায় 1 সপ্তাহ ব্যাপী আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমাদের এডিসি এলাকায় 587টা ভিলেজ কমিটি, নন এডিসি এলাকায় আরও প্রায় 100 মতো গ্রাম পঞ্চায়েত, এছাড়া নগর পঞ্চায়েত, পৌর কর্পোরেশন এলাকায়, এই সমস্ত এলাকাতেও গণমুক্তি পরিষদের যেখানে সংগঠন আছে সেখানে এই আন্দোলন কর্মসূচিটা হবে। দাবিগুলো মূলত আমরা যাদের আয়কর দিতে হয় না এরকম পরিবার পরিজনদের 6 মাসের রেশনে আমরা দাবি করছি 10 কেজি করে, এবং তার সাথে 7,500 টাকা মাথা পিছু 10 কেজি চাল এবং পরিবার পিছু 7,500 টাকা প্রদান করবার কথা আমরা বলছি। রেগাতে 200 দিন রেগা 340 টাকা, এটা বর্তমান সরকারেও প্রতিশ্রুতি ছিল। আমরা চাই এই প্রতিশ্রুতি পালন করা হোক, এবং ঠিকই আছে গরিব অংশের মানুষ ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করা যায়, তার জন্য রেগা সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে কাজগুলো যাতে অতি সত্বর করে মানুষের হাতে অর্থ তুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। কিন্তু কাজ করলেই হবে না, আমরা লক্ষ্য করছি রেগাতে কাজ হচ্ছে কিন্তু পেমেন্ট মাসের পর মাস সেখানে পেমেন্ট ঠিকমতো হচ্ছে না। তার জন্যই আমরা দাবি তুলছি রেগা করার 7 দিনের মধ্যেই যাতে রেগার পেমেন্ট যাতে দেওয়ার বন্দোবস্ত করা হয়। এটা আইনে আছে, এই আইন মোতাবেক এটাকে কার্যকরী করবার জন্য। এবং কোনো জায়গায় এও অভিযোগ আসছে আমাদের কাছে, সব জায়গায় সমানভাবে রেগার ডিমান্ড যেরকমভাবে করবার কথা সেরকমভাবে হচ্ছে না, এবং সেখানে কোনো ক্ষেত্রে দলবাজিও হচ্ছে। রেগাতে সবাইকে কাজ দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে না। কাজে রেগা যাতে সবাই পেতে পারে, যাদের জব কার্ড আছে তারা সবাই যাতে রেগা পেতে পারে। এখন উল্লেখ করতে চাই, যেহেতু করোনা আমরা কেউ তার বাইরে না, এবং ত্রিপুরাজ্য এই যে অপরিকল্পিত অবিমৃষ্যকারী সিদ্ধান্ত, যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে সারা দেশের সাথে আজকে ত্রিপুরাজ্য আমরা একটা উদ্বেগজনক জায়গায় আমরা পৌঁছচ্ছি। আমরা প্রতিদিন 30, 40, 50, একদিন 100-র উপরে হয়েছে। এটা কোথায় গিয়ে পৌঁছবে আমরা জানি না। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী প্রথম জনতা কারফিউ লকডাউন করেছেন, এবং আমরা জনগণ সর্বতোভাবে সরকারকে সহযোগিতা করার জন্য সবাই আমরা সেই ভূমিকা আমরা পালন করেছি কিভাবে করা যায়। যদিও এই চেতনা সব জায়গাতে সমান না, কিন্তু বেশিরভাগ মানুষ চেয়েছেন। কিন্তু আমরা কি দেখছি এখন, এই 4র্থ দফা লকডাউন শুরু হওয়ার পর, আনলক শুরু হওয়ার পর যে বাইরে থেকে আমাদের পরিযায়ী শ্রমিকরা ফিরছেন, ওইখানে 2.5 মাস কাজ নেই, কর্ম নেই, আধ পেটা খেয়ে কোন রকম কষ্টের থেকে, এবং এখন যদি দেখা যায় প্রতিদিন যে করোনার তালিকা বেরোচ্ছে, কারা আক্রান্ত, চেন্নাই থেকে ট্রেনে যারা আসছে, মুম্বাই থেকে ট্রেনে যারা আসছে, এবং বাকি জায়গাগুলো থেকেও সংখ্যাটা কম। এটা কেন এটা হলো,
এটা বলার জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন নেই, বিশেষজ্ঞ প্রয়োজন নেই, যে 2.5 মাস তারা যখন কাজ ছিল নিশ্চয়ই 1-2 করে ঘর ভাড়া করে থেকেছে। কাজ যখন নেই একটা ঘরে 8, 9, 10, 20 থেকেছে, খাওয়া ঠিক মতো হয়নি। তখনই তারা এই করোনা রোগীর সাথে তারা তাদের সংযোগ হয়েছে। এরপরে ট্রেনে আসার ফলে আরো বেশি মেলামেশার ফলে আজকে এটা হয়েছে। এটা এজ এ ল্যামেন সাধারণভাবে যে কোনো লোকেই এটা উপলব্ধি আমরা করতে পারি। ঠিক আছে, এখন তাদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না, তাদের শুশ্রূষা করতে হবে, করোনা মুক্ত করতে হবে, আর তাদের সংস্পর্শে এসে যাতে কেউ আমাদের রাজ্যের মধ্যে করোনা আক্রান্ত না হন, অর্থাৎ কমিউনিটি এই স্প্রেড না হয়, গোষ্ঠী সংক্রমণ যে না হয় দেখা দরকার। কিন্তু কি করছে, আমি আপনাদের ভিডিওতে নিশ্চয়ই থাকবে, আজকে একটা বাচ্চা মেয়ে সকালের ফ্লাইটে দিল্লি থেকে এসছে, মেয়েটার এই ফেসবুকে তার একটা ছোট্ট লাইভ দিয়েছে, আমি দেখেছি। এই মেয়েটা বলছে আমি আজকে প্রায় 10:30, 11টা নাগাদ আমি নেমেছি, আমি দিল্লি থেকে এসেছি, আমি রেড জোন থেকে। মেয়েটা এয়ারপোর্টের মধ্যে যারা মেডিকেলের স্টাফরা ছিলেন, মেয়েটা নিজে থেকে গিয়ে বলেছে আমার টেস্ট করুন, কারণ আমি রেড জোন থেকে এসেছি। আমার বাড়িতে আমার মা ক্যান্সার পেশেন্ট, আমার বাবাও সেরকম বয়স্ক রোগী, ঠাকুরমা সেও বয়স কাজে এই সময়তে যদি আমি এই কোভিড-19 পজিটিভ আমি হই বাড়িতে গিয়ে, তাহলে সবাই মিলে আরো মারাত্মক সিচুয়েশন তৈরি হবে। এবং মেয়েটা নিজে থেকেই বলেছে আমি বাড়িতে যাব না, আমাকে একটা যে কোনো জায়গাতে কোয়ারেন্টাইন ব্যবস্থা করুন থাকার জন্য, কেননা বাড়িতে গিয়ে মিশলে পরে আমারও ক্ষতি হবে, তাদেরও ক্ষতি হবে। কিন্তু সরকার তার কথা শোনার কেউ নেই। এবং মেয়েটার কাছ থেকেই শুনলাম যে আজকে এয়ারপোর্টে একজন মন্ত্রী মাঝে মধ্যেই পত্রিকায় বলেন রেড জোন থেকে যারা আসে তাদের 100% টেস্ট করা হবে, কিন্তু মেয়েটা বলছে আজকে এয়ারপোর্টে 5:1 হচ্ছে, মানে সবার হচ্ছে না। কাজে আমাদের দাবি থাকবে এই জায়গাতে 100% এই রেড জোন থেকে আসা যাত্রীদের তাদের টেস্ট করা দরকার। দ্বিতীয়ত, এটা যেরকম গণমুক্তি পরিষদ সর্বভারতীয় ক্ষেত্রে সারা ভারত কৃষক সভার সাথে আমরা যৌথ আন্দোলন আমরা করি। আমরা সারা ভারত কৃষক সভার অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন। সারা ভারত কৃষক সভা দেশের বর্তমান পরিস্থিতিতে কৃষকদের যে হাল, এই অবস্থায় 6 দফা দাবিতে আমরা আন্দোলন আমরা করছি। তো আগামী 20 থেকে 23 তারিখ কেন্দ্রীয় সরকার সারা ভারত কৃষক সভা বা এরকম গণসংগঠনগুলোর কোনো বক্তব্য শুনছে না। আমরা 20 থেকে 23 তারিখ আমাদের দেশের রাষ্ট্রপতির কাছে আমরা ইমেল ক্যাম্পেইন আমরা করব। দেশের 1 লক্ষ প্রায় আমাদের কৃষক সভা এবং তার সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন প্রাথমিক ইউনিট আছে, 1 লক্ষ জায়গা থেকে আমরা ইমেল ক্যাম্পেইন আমরা করব রাষ্ট্রপতির কাছে। ত্রিপুরাজ্য থেকেও আমরা চেষ্টা করব গণমুক্তি পরিষদ এবং সারা ভারত কৃষক সভার প্রায় সমস্ত ইউনিট থেকে ইমেল পাঠানোর জন্য। আমাদের এখানেও যে 20 তারিখ থেকে শুরু হবে, আর সেন্ট্রালি 23শে জুন আমরা সিপিআইএম যে সদর জেলা অফিস সেখান থেকে আমরা এই ইমেল ক্যাম্পেইন আমরা করব। তো এই হলো মোটামুটি 70 দশকের শেষ দিক থেকে যখন ত্রিপুরা বিধানসভা পূর্ণাঙ্গ বিধানসভা হলো, অর্থাৎ অ্যাসেম্বলি, মন্ত্রী বিধায়ক থাকার সময়তে তারা নিরাপত্তা কর্মী পান। তারপরে যখন প্রাক্তন হয়ে যান, প্রাক্তন এমপি, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন এমএলএ, এরপর 1982 ইংরাজিতে
এই স্বশাসিত জেলা পরিষদ প্রথম সপ্তম তপশিল 85 সাল থেকে ষষ্ঠ তপশিল হয়। যারা এডিসি তে বা বিধানসভা নির্বাচিত হন, জনগণের সাথে কাজ করতে হয়, তার পজিশনাল কারণেই একটা সামাজিক তার একটা মানে কি বলে এই যোগাযোগ অবস্থান, তার সাথে রিস্ক একটা থ্রেট তৈরি হয়। এই জন্য যে নির্বাচিত পদের মেয়াদ শেষ হবার পরও অন্তত পক্ষে 5টা বছর প্রাক্তন এডিসি মেম্বার, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তাদের অন্তত 2-3 করে পার্সোনাল গার্ড বা পিএসইউ থাকে। এটাই চলে আসছে সবার জন্য। আর যারা গুরুত্বপূর্ণ শুধু 5 বছর কেন, আরো উন্নত থাকে, এটাই সারা দেশের মধ্যে নিয়ম। আমরা এখানে দেখেছি বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিজেপির সভাপতি হয়ে আসেন, তিনি নির্বাচিত বোর্ডেই দাঁড়ান, নির্বাচিত প্রশ্ন ওঠে না, তার জন্য সিআরপির এসকর্ট, তার জন্য সিআরপির পার্সোনাল গার্ড, কারণ তিনি বিজেপির সভাপতি, একটা গুরুত্ব রাজনৈতিক দলের, দেশের শাসক দলের প্রতিনিধি। কিন্তু দুর্ভাগ্যে যে গত 17 মে তারিখে এডিসির মেয়াদ শেষ হবার পরদিন থেকেই বেশিরভাগ এডিসি মেম্বারের সমস্ত পিজি তুলে নেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যে দেখা যায় গন্ডাছড়া থেকে একজন আমাদের সিপিএম দল থেকে নির্বাচিত ছিলেন, তিনি দল ত্যাগ করে বিজেপিতে জয়েন করেন। আপনার নাম জানেন? তার জন্য শুধু পিজি না, তার জন্য ডাবল টিএসআর এর এসকর্ট। অথচ যিনি চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন তার এসকর্ট নাই, চেয়ারম্যান ছিলেন তার এসকর্ট নাই, সিঙ্গেল এসকর্ট দিছে। আচ্ছা, তো এটা কি ধরনের বিচার, কোন ধরনের গণতন্ত্র? কাজে এই যে রক্তদান শিবিরের আক্রমণ, তারপরে ত্রাণ শিবিরের আক্রমণ, তার সাথে এই সিকিউরিটি তুলে নেওয়া, এটা চরম একটা অগণতান্ত্রিক চেহারা সরকারের। আমরা দাবি করছি গণমুক্তি পরিষদের তরফ থেকে সমস্ত এই প্রাক্তন এই এডিসি মেম্বারদের তাদের পিজি দেওয়া হোক, পুনর্বহাল করা হোক। যারা এক্সিকিউটিভ ছিলেন অন্তত এই নির্বাচন আর আরেকটা সেট আপ না আসা অবধি তাদের এসকর্ট দেওয়া হোক, কেননা তারা এই পলিটিক্যাল সিস্টেমের অঙ্গ, তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে। আর ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি গত 2 বছরের বেশি সময় ধরে যে পরিস্থিতি করে রেখেছে, এই জায়গায় নিরাপত্তার জন্যই এগুলি দরকার। যুক্ত রাজ্যের মধ্যে নতুন নিযুক্ত নেই, সেই প্রথম বছরে 50,000, তারপরে 4 বছরে আরো 6.5 লাখ 7 লাখ চাকরি দেবে, তার তো কোনো ইয়ে নেই। সব প্রায় বন্ধ। এখন আস্তে আস্তে কিভাবে আউটসোর্সিং করা যায় সেদিকে যাচ্ছে। কিন্তু সেই জায়গায়ও যে ছিটে ফোটা বাধ্যতামূলক ভাবে কতগুলো পোস্ট নিচ্ছে। এই যে কদিন আগে আমরা দেখলাম 6 জন এই পাবলিক সার্ভিস কমিশনের এই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, ত্রিপুরা ফরেস্ট সার্ভিসে 6 জন টিএফএস জুনিয়র, এই টিএফএস 2 জুনিয়র নেবে। সেখানে লেখা আছে যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ডিজাইনার, অর্থাৎ যিনি প্রার্থী, আর এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বেঙ্গলি এবং ককবরক দুটাই স্টেট ল্যাঙ্গুয়েজ, রাজ্য সরকারি ভাষা। আর ঘটনাচক্রে সেই ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, তিনি ককবরক ভাষী, উপজাতি কল্যাণ মন্ত্রী, উপজাতির দরদে এই রাজ্যের মধ্যে নতুন রাজ্য করার স্বপ্ন বিলান। আর তার দপ্তর থেকে
এই টিপিএসসিতে এই অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, ককবরকের কোনো উল্লেখ নেই। অর্থাৎ ত্রিপুরার যে ককবরকবাসীদের সম্পর্কে, তাদের সংস্কৃতির সম্পর্কে কত উদাসীন বিজেপি এবং আইপিএফ দুটি দলই এখানেই দেখা যায়। তারপর কত পুলিশ, কিন্তু অপরাধী ধরার জন্য তাদের কোনো পুলিশ নেই। দ্বিতীয় যে কথাটা এখানে বলতে চাই সেটা হলো যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প শুধু না, যে রিলিফ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামপন্থী অনেক সংগঠন এই সময়েতে এই রাজ্যের মধ্যে লক্ষাধিক মানুষের কাছে এই ত্রাণ নিয়ে পৌঁছেছে। এরকম একটা সংকটের মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য তার দাঁড়ানো দরকার। আমরা যখন সে ব্যবস্থা করেছি, মানুষ দুহাত বাড়িয়ে তারা সাহায্য করেছেন, কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি এই রিলিফ অপারেশন করতে গিয়েও বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গাতে আক্রমণ, সবটা মিলিয়ে রক্তদান শিবির উপর আক্রমণ, এই বর্বরচিত আক্রমণ, রিলিফ অপারেশন আক্রমণ, রিলিফ গ্রহণকারী আক্রমণ, অর্থাৎ একটা অরাজক একটা মূল্য এই বিজেপি ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে সংগঠিত করতে চায়। তৃতীয় যে বিষয়টা এখন উত্থাপন করতে চাই সেটা হলো 10,323 2023-এর তাদের যে চাকরিচ্যুতি কিভাবে হয়েছে সবাই জানেন। তাদের আন্দোলন আপনারা খুব ভালোভাবেই প্রত্যেকদিন কভার করছেন, আপনারাও সহানুভূতিশীল এই ত্রিপুরার মিডিয়া আমি লক্ষ্য করছি। কিন্তু শাসক দল যাদের চক্রান্তে, যাদের ইন্ধনে এই কেসগুলি হয়েছে, আর এদেরকে ব্যবহার করে প্রতিশ্রুতি করে দিয়ে ভোট নিয়েছে, আজকে এরা তাদের কর্মসংস্থানের জন্য বা বিকল্প ব্যবস্থার জন্য তাদের ভিন্নমত কোনো পদক্ষেপ নেই। এবং যখন কোর্ট নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে গেল এই মার্চ মাসে, তার কদিন আগে সুপ্রিম কোর্টে গিয়ে একটা লোক দেখানো একটা কেস, এবং শোনা যাচ্ছে সরকার নাকি তার ফিও জমা দেয়নি। তাদের প্রতি যদি তোমাদের সহানুভূতি হয়, মানবিক দায়িত্ব পালন করার যদি বিন্দুমাত্র অবকাশ থাকতো, তাহলে তুমি মেয়াদ পুরনো 3 দিন আগে কেন করবে? প্রায় 2 বছর তোমরা সময় পেয়েছ। এই 2 বছরে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া যেত, সংবিধান সংশোধন করার কথা বলা যেত, যেটা তারা বলতেন। তা না হলে যে বিকল্প পোস্ট তৈরি করার মধ্য দিয়ে তাদেরকে পুনর্বাসিত করা যেত, কিছুই তারা করেনি। চরম বিশ্বাসঘাতকতা এবং অমানবিক কাজ সেখানে তারা করেছে। চতুর্থ যে বিষয়টা আমরাও প্রচার করছি, কাজে আমাদের আবারও আবেদন থাকবে সবাই মিলে এটাকে আটকাবার জন্য, যাতে অতি গ্রহণ করে থাকে। এই হচ্ছে মোটামুটি এখন আমাদের এই সিপাহীজলা জেলাতে প্রায় 500-এর কাছাকাছি এদেরকে ফেসিলিটি কোয়ারেন্টাইন রাখছে না, এরা গিয়ে গ্রামে ঢুকছে। কোনো কোনো জায়গাতে গ্রামের লোক নিজেরাই তাদেরকে একটা কমিউনিটি কোয়ারেন্টাইন করে, অর্থাৎ আলাদা ঘরে রেখে খাওয়াচ্ছে। আমরা দাবি জানাচ্ছি তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করার জন্য। সেখান থেকেও ছড়াচ্ছে। এই যে গতকাল এবং পরশু যে রিপোর্ট বেরিয়েছে, এতে 5 জনের সম্পর্কে লেখা আছে পরিষ্কার নো হিস্ট্রি, নো ট্রাভেল হিস্ট্রি। তারা মানে তারা মুম্বাই থেকেও আসেনি, চেন্নাই থেকে আসেনি, কোনো জায়গা থেকে আসেনি। দ্যাট মিনস এরা এখানকার, এটা গোষ্ঠী সংক্রমণের নজির। তাহলে শুধুমাত্র আগরতলায় একটা ল্যাব, আমি দেখেছি এই ল্যাবের যে রিপোর্ট বেরোচ্ছে 10 দিন 12 দিন আগে, তো ল্যাবের সংখ্যা না বাড়ানো হলে, আমি সব মহকুমাতে করা যাবে কথা বলছি না, কিন্তু প্রত্যেক জেলাতে অন্তত একটা ল্যাব থাকা দরকার, বা আগরতলাতে আরো বেশি থাকা দরকার, যেহেতু এখানে বেশি যাত্রী আসে।
না হলে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে এটা রক্ষা খুব কঠিন হবে। যে সারা দেশের সাথে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষও করোনা পরিস্থিতির কারণে আমাদের অর্থনীতি বিপর্যস্ত, জীবিকা বিপর্যস্ত, ছেলে মেয়েদের লেখাপড়া বিপর্যস্ত, জীবন সম্পূর্ণ এটা পাল্টে গেছে, পাল্টাতে হয়েছে, পরিস্থিতি আমাদের বাধ্য করেছে। সেই জায়গায় যে সরকারের সাথে মানুষের সাথে মানুষের আরো বেশি সুসম্পর্ক, সহযোগিতা, সমস্ত কাজের মধ্যে সুন্দর পরিস্থিতি যেখানে বজায় রাখা দরকার, এটা আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিজেপি তারা এই উদ্বেগজনক পরিস্থিতি এটা যেন তাদের রাজনৈতিক ফায়দা, তাদের রাজনৈতিক এজেন্ডা, একদিক থেকে হিন্দুত্ববাদী এজেন্ডা, আরেক দিক থেকে যে নয়া উদারবাদী অর্থনীতি, এটা সকৌশলে প্রয়োগ করা। যখন 144 জারি করা, পার্লামেন্ট বন্ধ, বিধানসভা বন্ধ, রাজনৈতিক দলগুলো মিছিল মিটিং করতে পারছে না, এই সুযোগে একদিক থেকে সমস্ত অর্ডিন্যান্স জারি করে সংবিধানের উপর বলাৎকার করে শ্রমিকের অধিকার, কৃষকের অধিকার কেড়ে নাও, আরেকদিকে হলো যে গুন্ডা মস্তান দিয়ে সেখানে সাধারণ মানুষকে ত্রস্ত রাখো। এই যে গত কদিন ধরে, গত 31শে মে এই আগরতলা শহরে আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি, মুখ্যমন্ত্রীও তিনি, স্বাস্থ্যমন্ত্রীও তিনি, হ্যাঁ তাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, তিনি আবেদন করছেন সবাই মিলে সহযোগিতা করুন। তার বাসা থেকে মাত্র 1.5-2 কিলোমিটার দূরে এই রক্তদান শিবির করতে গিয়ে রামনগরে সেখানে ছাত্র যুব নেতৃত্ব আক্রান্ত হল। গতকাল এই অভয়নগরে সেখানে প্রশাসন থেকে অনুমতি নেওয়া আছে, মানুষের কাছে প্রচার করা আছে। এটা যখন বিজেপি জানলো, আপনারা দেখেছেন সেই ভ্যানুটা চারিদিকে বিজেপির পতাকা লাগিয়ে যাতে রক্তদান শিবির না করা যায়। গতকালই দক্ষিণ ত্রিপুরার সোনাইছড়িতে সেখানে একজন শহীদ ব্যক্তি, তিনি সরকারি কর্মচারী, তার বাবা আমাদের পার্টির নেতা ছিলেন, মাও গণতান্ত্রিক আন্দোলনের কর্মী ছিলেন। তাদের এই মা বাবার স্মরণে প্রত্যেক বছরই তারা এরকম রক্তদান শিবির করে থাকেন। আর গতকাল যে রক্তদান দিবস, সারা পৃথিবীব্যাপী এটা একটা দিবস, এই দিবসে সেই বাড়িতে ছাত্র যুবরা এসএফআই ডিওএফআই তারা এটা সংগঠিত করেছেন। সেখানে আক্রমণ হলো, দেখেছেন 4 লোক, একজন মহিলা সহ। কি ধরনের নৃশংস আক্রমণ হয়েছে! পুলিশের সামনে অ্যাম্বুলেন্স রক্তদান এই দিতে যারা এসেছে তারা ফিরিয়ে দিয়েছে। আমার বক্তব্য এই জায়গাতে, প্রথম ঘটনা হলো 31 তারিখ, ঠিক আছে, এই ঘটনার আকস্মিকতায় মুখ্যমন্ত্রী বা শাসক দলের সভাপতি ঘটনাচক্রে তিনি একজন চিকিৎসক, ডাক্তার, প্রথম ঘটনায় এর ঘটনা হয়ে গেল, তাদের নজরে ছিল না, তাৎক্ষণিকভাবে তারা এটা করতে পারেনি। কিন্তু 31 তারিখের পর গতকাল 14 তারিখ, 2টি সপ্তাহ হয়ে গেল, মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে একটা শব্দ নেই। বিজেপির সভাপতি তিনি আবার ডাক্তার মানিক সাহার মুখ দিয়ে এই ঘটনার বিরুদ্ধে, রাজ্যের মধ্যে এই কদিন আগে উদয়পুরের একটা বাচ্চা মেয়ে, ফুটফুটে মেয়ে রক্তের অভাবে মারা গেছেন, রক্ত দরকার, সেই জায়গাতে বামপন্থী সংগঠন রক্তদান শিবির করছে, এটার ব্যাপারে আক্রমণ, একটা কথা নেই। কত ওরা এই সাংবাদিক সম্মেলন করেন, কত ভাষণ দেন, একটা কথা নেই। কাজেই এই যে ঘটনাগুলি হচ্ছে, এটা পরিষ্কার এখন
এটা শাসক দল ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছে, মাটি হারাচ্ছে। তাদের সরকারের বয়স 27-28 মাস, জনগণকে তাদের প্রতিশ্রুতি পালনে একটা কদম নিতে পারছে না। সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি, মানুষের হুকুম করতে পারছে না। কাজে পরিস্থিতি খোলা করে, সন্ত্রাস করে এটা যে গুন্ডারাজ তৈরি করো। পুলিশ, বিজেপি আইপিএফটি সরকার গঠিত হওয়ার পর জনজীবনে তাদের জীবন জীবিকার উপরে যে মারাত্মক প্রভাব পড়েছে, কোনো নতুন কর্মসূচি না থাকা এবং সাধারণ মানুষের জন্য কোনো সেরকম তাদের প্রতিশ্রুতি রূপায়ণ, তো এটা তো পুরা বাদই। তাছাড়াও নতুন কোনো এরকম কর্মসূচি না থাকার কারণে আর এই জায়গায় গত প্রায় 3 মাস এই করোনা জনিত পরিস্থিতিতে এটা আরো যে গভীরতম একটা সংকটে এসে দাঁড়িয়েছে। তো এটা মোকাবেলার জন্যই যে গ্রাম পাহাড়ে যে অভূতপূর্ব সংকট শুরু হয়েছে, এটা মোকাবেলার জন্য আমরা 7 দফা দাবি ইতিমধ্যে এটা ব্যাখ্যা হয়েছে, আমি এটা যাচ্ছি না। এখানে শুধু বলার এই প্রসঙ্গে যে এই বিজেপি আইপিএফটি সরকার যে কত উদাসীন, যে যৎসামান্য যে রেগার কাজ হচ্ছে বিভিন্ন ব্লকে, রেগা একটা জাতীয় আইন, 100 দিনের কাজের গ্যারান্টি, এবং এখানে কোনো প্রকারই কোনো ধরনের কন্ট্রাক্টর এবং যন্ত্রপাতি অর্থাৎ ড্রজার ইত্যাদি ইউজ করার কোনো সুযোগ নাই। কিন্তু প্রায় সর্বত্র পুকুর খনন, মাটি কাটা, এসব জায়গায় যে এখন যে নব্য বিজেপির নেতারা যারা ভোট না করেই ক্ষমতা দখল করেছেন, তাদের নেতৃত্বে, তাদের যোগ সাজস্যে ড্রজার দিয়ে এই কাজগুলি করে ছিটে ফোটা জব কার্ড হোল্ডারদের দেওয়া হচ্ছে। এবং এই যে গত 10 তারিখে দক্ষিণ জেলায় জেলা শাসক সেখানে একটা রিভিউ মিটিং ডেকেছিলেন। এই রিভিউ মিটিংয়ে জেলার সভাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা, বিএসসির চেয়ারম্যানরা এবং ওই জেলার নির্বাচিত বিধায়করা ছিলেন, আমাদেরও 3 জন বিধায়ক ছিলেন। সেই মিটিংয়ে সরাসরি কয়েকজন শাসক দলের সদস্য যারা এইসব কাজের সাথে যুক্ত নন, এরকম কিছু লোক তো আছেন, তারা প্রশ্ন তুলেছেন যে এইভাবে যদি ড্রজার এই ব্যবহার করা হয় তাহলে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে, কাজ হচ্ছে না এবং আচ্ছা দুর্নীতি হচ্ছে। কাজে এই সমস্ত কারণে ত্রিপুরার যে এমনিতে অভাব ছিল, সে অভাবটা আরো 2 গুণ 3 গুণ এটা প্রলম্বিত হচ্ছে। ট্রাইবেল এলাকায়, এডিসি এলাকাতে এটা আরো ভয়ঙ্কর জায়গায় পৌঁছচ্ছে। তার সাথে হলো হওয়ার পর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, আপনারাও এই তাদের সাংবাদিক সম্মেলন আপনারা কভার করেছেন, নানা স্কিম তারা ঘোষণা করেছেন, এই হবে, সেই হবে, ফান্ড ফ্লো হবে। আমি ইতিমধ্যে কন্ডাছড়াতে গেছি, ছাউমনুতে গেছি, লংথরাইবেলের অন্য জায়গাতে, সাবরুমে, দক্ষিণে। কেন্দ্রীয় সরকারের 5 কেজি চাউল 2 মাস, আর ত্রিপুরাজ্যের মধ্যে প্রায়োরিটি গ্রুপ অর্থাৎ অন্ত্যোদয়, অন্নপূর্ণা, বিপিএল কার্ড হোল্ডার যারা, এমনিতেই তারা 2 টাকা কেজি চাল পেত, এটা এই করোনা না হলে পেত, সেখানে ওই 2 টাকা দিতে হয়নি। তো সেই অর্থে ত্রিপুরা সরকার যে বার্ডেন নিয়েছে, মাত্র 10 কেজি চাল যদি হয় 20 টাকা, 20 কেজি চাল হলে 40 টাকা, তার বেশি নেয়নি, তার বাইরে কিছু পায়নি। আর
যারা পেনশন পায় তাদের 1 মাসের পেনশন আগে মানে অগ্রিম পেয়েছে, এটা পরের মাসে তারা পেত। এছাড়া নতুন করে কাউকে পেনশন দেওয়ার কত রকমের মানে তাদের ছিল, প্রচার ছিল, এগুলো কিছুই হয়নি। কিন্তু সব মিলিয়ে একটা গুরুতর অভাব এই গ্রামাঞ্চলে শুরু হয়েছে, পাহাড়ি এলাকাতে এটা আরো বেশি প্রকট। সামনে বর্ষা আসছে, তার আগেই এই যে 7 দফা দাবি আমরা বললাম, এগুলো কার্যকরী করার চেষ্টা করুন। ভারত সরকার এবং রাজ্য সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, একই দলের সরকার, তারা এটা বিবেচনা করুন, এটা আমাদের দাবি। ডিটি 178টার মতো পোস্ট নেওয়ার জন্য গভর্নমেন্ট ইতিমধ্যে অ্যাডভার্টাইজমেন্ট সরকার ঘোষণা করেছে। সেখানে পিজিটি, জিটি 62টা স্কুল, হাই স্কুল, হাই সেকেন্ডারি স্কুলে 62টা স্কুলে চলছে। একটা সময় ছিল 1900 কর্পোরেট টিচার নেওয়া যেতে পারে, কর্পোরেট স্কুল চলে 62টা স্কুলে। একটা সময় 2017 সালে বামফ্রন্ট যখন ক্ষমতাসীন ছিল তখন 20টা পোস্ট পিজিটি পোস্ট ক্রিয়েশন করে লোক নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে, লোকও নিয়েছে। তখন সেরকমভাবে ট্যাগ পাস করেছে বা বিএড করার মতো লোক ছিল না, তার জন্য 20টা পোস্ট ক্রিয়েশন করা হয়েছে, কিন্তু 20টা পোস্ট ফিল আপ করা যায়নি। এটা এখনো ব্ল্যাঙ্ক রয়ে গেছে, শূন্য রয়ে গেছে। এখন এই বছরে 60 জন আপনার বিএড কমপ্লিট হয়েছে, গত বছর হয়েছে। 100 এর পর এখন বিএড আছে, মানে আপনার কমপক্ষে যারা মাস্টার ডিগ্রি করেছে, গ্রাজুয়েশন করেছে, এরকম স্টুডেন্ট আছে। আমাদের দাবি হচ্ছে ইমিডিয়েট ট্যাগ পরীক্ষা নিয়ে অন্তত পক্ষে এই পোস্ট যাতে ফিল আপ করা হয়, এবং এটা তো কোনো অন্যান্য পোস্টগুলি ফিল আপ করবার জন্য বলা হচ্ছে, অথচ এখন বিএড করবার মতো লোক করে বসে আছে 100-এর উপর, কিন্তু লোক নেওয়ার জন্য কোনো রকম সেখানে উদ্যোগ নেওয়া হচ্ছে না। এটা কোনোভাবে কাম্য না। আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েট ট্যাগ পরীক্ষা, তাদের ট্যাগ পরীক্ষা করা হোক। টেটের পর তাদেরকে অন্তত পক্ষে 62টা স্কুল আছে, হাই সেকেন্ডারি স্কুল, সেই স্কুলগুলোতে যাতে কর্পোরেট টিচার নেওয়ার ব্যবস্থা যাতে করা হয়। ঠিক তেমনি এডিসি এলাকা নয়, সারা কর্পোরেট ল্যাঙ্গুয়েজ চলে আর কি। এছাড়া 40টা আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট নেওয়ার জন্য বলা হয়েছে। সেখানেও বাংলাতে, হিস্ট্রিতে, পলিটিক্যাল সায়েন্সে এবং সায়েন্সে এখন নেওয়ার জন্য সেখানেও উদ্যোগ আমরা লক্ষ্য করলাম। কিন্তু সেখানেও আপনার 13টা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে 3টা, মোট 13, 14, 15, 16টা কলেজে কর্পোরেট ল্যাঙ্গুয়েজে লেখাপড়া চলছে, সাবজেক্ট চলছে। অথচ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়ার জন্য কোনো উদ্যোগ আমরা দেখছি না। যদিও 2018 সালে আপনার 20টা না 22টা এই নতুন সরকার এসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য স্পেশাল মানে ছাড় দিয়ে সেখানে যারা মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার পেয়েছে তাদের টিপিএসসির মাধ্যমে স্পেশাল মানে ভাবে মানে ছাড় দিয়ে তাদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল। যদিও পরে এটা উদ্যোগ করা হয়েছে বা এটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এখন এই যে নতুন করে যে 40 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে মানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো, সেখানে 7 দিয়ে অন্তত পক্ষে এখন কর্পোরেটে মাস্টার ডিগ্রি করেছে প্রচুর ছেলে মেয়ে আছে, তাদেরকে টিপিএসসির মাধ্যমে আপনার মানে এককালীন 7 দিয়ে তাদেরকে নেওয়া যেতেই পারে। এবং ইউজিসি গাইডলাইনেও এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে। ইউজিসি সেখানে কোনো ধরনের মানে বাদ সাদা কোনো ইয়ে নেই, এটা নিতেই পারে, কিন্তু সরকারের তরফ থেকে এই ধরনের কোনো উদ্যোগ দেখছি না। আমাদের দাবি হচ্ছে তাদেরকেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও সেখানে তাদের যে নিয়ম কানুন আছে এককালীন 7 দিয়ে তাদের নেওয়ার ব্যবস্থা যাতে করা হয়।